তারা দে আর ডুইং বিজনেস নট পলিটিক্স। সেই কারণেই তারা আজকে লুট করতেছে। আর এই লুটের টাকা ব্রিটিশের দেশে নিচ্ছে, এই ভারতে রেখে দেয় নাই। আর আমাদের বাংলাদেশের আজকে এই লুটেরা গোষ্ঠী, এই স্ট্রিট কোম্পানি তাকে লুট করছে আর পাচার করছে, এখানে বিনিয়োগ করছে না। আলাদা একটা কথা বলছিল কি একবার, যে আমাদের হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে হলো হ্যাক হলো, সেটা 39 দিন পরে খবর। আর ওটা তো পত্রিকা খবর 39 দিন পরে, প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী জানে হ্যাক হয়েছে। এই জন্য 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হচ্ছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তার চেহারাটারে বোঝা যায় আর কি। তাহলে এই যে লোকটা জানে বলেই তো বাংলাদেশের পত্রপত্রিকা আসছে না। এজন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পড়লে মনেও করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পড়লে কিনা এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। কারণ সাংবাদিক কোন দলের জন্য না। আজকে গোপালগঞ্জে হারিকেন দেওয়ার রাখার খুঁজে পাওয়া যায় না। সব মুক্তিযোদ্ধা মজিবাদের ট্যাবলেট খাই দিল, কালাকোট একটা গায়ে দিল। এবং এই যে আমাকে প্রধানমন্ত্রী সম্পর্কে দাদা, ওনার আব্বার চাচা বংশ শেখ, উপাধি পেয়েছিলেন খান, মোশাররফ হোসেন খান। ওই সেনাবাহিনীর চিফ ছিল তার শ্বশুর শেখ কবিরের বাবা। উনি কিন্তু আইয়ুব খানের থেকে একটা উপাধি খেতাব পেয়েছেন, সেখান থেকে তিনি খান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও করছেন। তারে 70 সালে চাচারে বাতি যারা করলো নির্বাচন করতে, তাদের সে পরিষদের সদস্য হইল, ঠিক আছে। এবং তিনি সর্বপ্রথম ঢাকা মালিকার বাংলা সরকারের মন্ত্রিসভায় বঙ্গভবনে সাক্ষাৎ করছেন। 43 জন পার্লামেন্ট মেম্বার, 70 আওয়ামী লীগের যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন আগস্ট মাসের শেষের দিকে। এবং এই গত পার্লামেন্টও ওই রকম স্বাক্ষরকারী পাকিস্তানের পক্ষে একজন ফুলপুরের এমপি। কত পার্লামেন্ট? সুতরাং আওয়ামী লীগ করে সব কি, সব মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নাই কথা বলবো না। তো ধর্মঘট কি তা বুঝতাম, কারণ গ্রাম দেশে থাকতাম তো, শহরে পড়তে আসতাম না। একবার শান্তি লাইব্রেরি বোধ আপনারা সবাই চেনেন, বাংলা বাজারে শান্তিবাবু, তার দোকানে অনেক পুরানা বই পাওয়া যায়। তো ওখানে বই কিনতেছি, কলেজের ছাত্ররা ডিপ্লেট বিলি করতেছে শিক্ষা আন্দোলন দিল, পড়লাম, পড়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই যে ধর্মঘট বলছে, ধর্মঘট কি? বন্ধ থাকবো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যার কয়েকটা দেন, ওটা বলতে আমার হাতে করে আর কি 20-25টা ডিপ্লেট দিল, কথাবার্তা স্কুল বন্ধ করে। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের চলার পথের যে মূল আদর্শিক ব্যক্তি সেটা ছিলেন জিয়াউর রহমান। এবং আন্দোলন সংগ্রাম এই বিষয়টা যদি বলি, তার প্রেরণাকে আমাদের নেত্রী খালেদা জিয়া। আর আজকে তরুণ সমাজকে আন্দোলিত করা, একসঙ্গে করা, লড়াইয়ের ময়দানে জীবন যুদ্ধে সম্পৃক্ত হওয়ার উৎসাহটা সৃষ্টি করছেন। আজকের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবারে ধারাবাহিকভাবে কিন্তু এক একভাবে এই দায়িত্বগুলিতে আসছে। আমি কিশোরকাল থেকে রাজনীতি করি, যখন বুঝি না
তারা হতাশ নয়, আমি মনে করি তারা হতাশ নয়, হয়তো ক্লান্ত। তা আজকে তো বেশ নাম করছে, তাই না, কেজি কি অরবিন্দ কেজরিওয়াল কি বলছে, এই কথাটাই আমি আসতে চাইছি যে জিয়াউর রহমানের যে ফোরসাইটনেস ছিল যে আমাদের এই যে সার্কভুক্ত কান্ট্রি 7টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এবং নেপালকে নিয়ে সাউথ ইস্ট এশিয়ার যে সার্ক কনসেপ্টটা তিনি আনছিলেন, কেন কালেকটিভ লিডারশিপ তৈরি করার জন্য। দিলাম লিফলেট পুরো পুরিও নাই, কতদিন বন্ধ তাও খেয়াল নাই, তো পুরো 7 দিন খাবার শেষ হয়ে গেল, স্কুল বন্ধ। কিন্তু ধর্মঘটটা ছিল 2 দিনে, 62 সালে। এখান থেকে আমার রাজনৈতিক জীবনের একটা আগ্রহ বলে বা রাজনীতি করার ইচ্ছা পোষণ আসছে। তা আমার কিশোরকালে আমি যাদের বই পড়েছি, আমাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা দেখে আমি খুব আপ্লুত বোধ করি। তারপরে তার সম্পর্কে আমার জানার একটা আগ্রহ হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রের যে ভূমিকা, সেটা আমার খুব পছন্দসই। অর্থাৎ অর্জন না ভিক্ষা, আমরা ব্রিটিশদের তাড়াবো, আমরা ব্রিটিশদের কাছে স্বাধীনতা চাইব না। ভারত কিন্তু ভিক্ষা করে স্বাধীনতা পেয়েছে, আমরা কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীনতা পেয়েছি। যেটা নেতাজি সুভাষচন্দ্র চাইছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি কেন হিটলারের পক্ষ নিয়েছিলেন, তিনি মিত্র শক্তির মূল ছিল কে, চার্চিল, ব্রিটেন, ইউরোপ, এদেরকে পরাজিত করতে পারলে ভারত থেকে ব্রিটিশদের ফুদিয়ে তুলে দেওয়া যাবে। ব্রিটিশদের কাছে স্বাধীনতা চাইতে হবে না। অর্থাৎ পিওর ন্যাশনালিস্ট পলিটিশিয়ান বলতে যা বোঝায় তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তাকে, নেতাজি সুভাষ বোসকে। এবং স্বাধীনতার যুদ্ধ জিয়াউর রহমানের ডাকে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইউনাইটেড পিপলস পার্টি, মুসলিম লীগ, তফসিলি ফেডারেশন, লেবার পার্টি, এখন জিয়াউর রহমানের তো একটা দল লাগে। জিয়াউর রহমানের একটা দল হইল জাস্টিস সাত্তারের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, কথা যাওয়া দল, একসঙ্গে। আমরা সবাই জানতাম এটা জিয়াউর রহমানের দল। আমাদের কিন্তু হাতে খড়িটা সেখান থেকে। আমরা প্রথম জাগজ বদল, তারপরে সব পার্টিকে একখানে করে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান করলেন, দল করলেন বিএনপি, এবং উনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করলেন। রাষ্ট্রপতি নির্বাচনের পরে সামনে সংসদ নির্বাচন 79 সালে 1 সেপ্টেম্বর এটা ঘোষণা হলো। তখন আবার আরেকটা যুবদল, এই যুবদলটা হয়ে গেল আবার একটা ককটেল, ওই যে সব জায়গার প্রতিনিধি আছে। তখন আমরা খুব কর্মতৎপর ছিলাম, আপনারা আবার হিংসা করেন না, কারণ আমরা কয়েকজন মানে ছাত্রলীগ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে ঠিক সরাসরি তখন আমরা জাসদ করি না, তারা কয়েকজনই এখানে আসলাম। আমরা খুব ইউনাইটেডলি বেশি কর্মতৎপর থাকলাম, যেহেতু সাংগঠনিক অভিজ্ঞতাটা পূর্বে আমাদের ছিল। অনেকে ঈর্ষার কারণ হইল, কারণ হলো শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। অর্থাৎ কেউ কেউ চেয়েছিল এটা কত 1979 সালে 6 ডিসেম্বর আমাদের যুবদলের পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে, কাউন্সিল শব্দটা মনে পড়লে আজকাল এটা দেখা, এই যে জাতীয় সঙ্গীত, এই যে দলীয় সঙ্গীত, এই যে পতাকা উত্তোলন, পারলে আবার সভা শেষে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলি তখন ছিল কাউন্সিলের মূল ইগুলি, মানে অলংকারগুলি। এখন আমরা কিন্তু সবাই দল করতেছি, কমিটি করতেছি, সবাই বলতেছি, সবাই কিন্তু আমরা অলংকার দিই। অর্থাৎ এই বিষয়গুলি আমাদের মধ্যে নাই। মানে সংস্কৃতি কিন্তু একটা মারাত্মক শক্তি, যে শক্তিটাই কিন্তু আপনাকে ইউনাইটেড রাখবে।
এবং জাতিতে জাতিতে যদি আপনি আলাদা করতে চান তাহলে কিন্তু আপনাকে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আলাদা করতে হবে, শুধু ভাষা দিয়ে আলাদা হবে না, ধর্ম দিয়েও আলাদা হবে না, আর শুধু সীমানা দিয়েও হবে না। তো সেক্ষেত্রেই যে রাজনীতিতে যে একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিগুলি কিন্তু আমরা মোটামুটি জলাঞ্জলি দিয়েছি বলেই আজকে রাজনীতিটা অন্যদিকে চলে গেছে। অর্থাৎ এই রাজনীতিটার মধ্যে বহুবাদিতাটা ঢুকে গেছে। রাজনীতি জনসেবা নয়, রাজনীতি মানে হলো আত্মসেবা, দেশাত্মবোধ নয়, অর্থাৎ নিজের জীবনের বোধ যে আমি কত বড় হব, এবং এভরিবডি রান আপনার মানি। তো মানি কিভাবে আসবে সেটা বড় কথা না, আমাকে টাকার মালিক হতে হবে। সেখানে কে গেল কে মরলো আমার দেখার দরকার নাই। এখন টোটাল পলিটিক্সটা হয়েছে একটা ট্রেডিং এর মতো, একটা ট্রেডিং কোম্পানি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন বাংলাদেশের অর্থনীতি লুট করেছিল তৎকালীন ভারত, এই একে বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে আস্তে আস্তে তারা ভারতের সম্প্রসারণ করলো ব্রিটিশ শাসন। তারা কেন আসছিল? তারা ব্যবসা করতে আসছিল। তা আজ একটা স্বৈরতন্ত্রকে অথবা সরকারের অনিয়মকে যদি দুর্বল হয় বিরোধী দল, তখন একমাত্র মোকাবেলা করতে পারে সেটা হলো সংবাদপত্র। কিন্তু আমরা কি দেখি ভাই, পত্রিকার পাতা তুলবে সবাই চাকরির ভয়ে অস্থির। এই যে সাগর রুনের কি 108 বার, 109 বার, এটা 1000 বার হবে। কেন? তদন্ত কি করব? জানে তো কেউ হত্যা করছে, আমি তাকে যদি বাঁচাইতে হয় তদন্ত তো বিপদে প্রকাশ হবে না কোনো কাজে। ইটস এ ইজি ম্যাটার। এটা বোঝার জন্য কিন্তু অনেক বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জিয়া রহমানের যে একটা দূরদর্শিতার কথা বলি, রাজনীতির কথা তো আপনারা সবাই জানেন, দূরদর্শিতাটা কি আপনি জানেন? যে উনি প্রথম ইরাকের যুদ্ধ বিরোধীর জন্য মধ্যস্থতাকারী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা নেওয়ার পরে উনি কিন্তু বেশি দিন বেঁচে থাকেন নাই। অর্থাৎ জিয়া রহমানের নেতৃত্বটা এই 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। তার নেতৃত্বটা আকৃষ্ট করছিল সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে, বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান দেখবেন যেখানে রাস্তাপতি গাছ আছে জিয়ারটি। আপনি যদি আরাফাতের ময়দানে যান বা মক্কার চারিদিকে নিম গাছ জিয়ারটি নামটা হয়ে গেছে, তাই না? অর্থাৎ ওনার যে শিকড় কত জায়গায় কিভাবে গাড়া আছে, এই শিকড় তো ইচ্ছা করলে উঠে ভালো যায় না, কঠিন ব্যাপার। ওই জিয়ারনে মেরে ফেলছে কিন্তু শিকড়টা যায় নাই। তার চেতনাবোধটা কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হয়েছে। আচ্ছা, খালেদা যে বন্দী অসুস্থ, এটা তো সত্য, কিন্তু আমাদের চেতনাটা তো অসুস্থ হয় নাই। খালেদা জিয়ার প্রতি যে আমাদের অগাধ সে বিশ্বাস, আস্থা, এবং তিনি যে এখনো আমাদের আন্দোলনের জন্য একটা কি উৎসাহ, উদ্দীপনা জায়গা, অনুপ্রেরণার জায়গা, এটা যায় না। ব্যক্তি যায়, চেতনার মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হতে পারে। সুতরাং এই চেতনাবোধটা শানিত বলেই আজকে 15 বছর 16 বছর লড়াই করার পরেও অনেকে বলে বিষণ্ণ না, কেউ বলে কি বলেন হতাশা, আমি বলতে পারি ক্লান্ত। আমার এই 76 বছর বয়সে যদি 30 দিনের মধ্যে আমার 20 দিন আদালতে 9 তারা মতো ওঠানামা করতে হয়, একদিন 3টা 4টায়, আমি ক্লান্ত হতে পারি না। কর্মীরা ক্লান্ত, একদিকে জেলে, আরেকদিকে জেল থেকে বেরো হন, তারপরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, তার চিকিৎসা, অর্থাভাব, সংসারে তার কাছে যা আশা করে পরিবার, সে সেটা করতে পারে না। এই ধরনের একটা লজ্জাবোধ তার মধ্যে কাজ করে, এবং প্রথম বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ে স্যারটা কিন্তু কয়েক বছর চললো। একমাত্র ভারতের কারণে কিন্তু স্যার কাছকে নামের ইচ্ছা ভুলে গেছে। এই সোনারগাঁর মাঝখানে চত্বরে দেখেন না একটা সার্কারি সিম্বল, পড়াটা হচ্ছে সার্কের সিম্বল। কেন? সার্ক মানে হলো কালেকটিভ লিডারশিপ। কালেকটিভ লিডারশিপ মানে হলো একক নেতৃত্ব নয়। ভারত কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করে না। ভারত এখানে এককভাবে নেতৃত্ব করতে চায়।
এই জন্য মালদ্বীপ গেছে, শ্রীলঙ্কাও গেছে, ভুটান জায়গা, নেপালও নাই, পাকিস্তান তো আগাগোড়াই নাই। এখন আছে বাংলাদেশ নাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই যে কেজরিওয়াল যে বলছে যে মোদির প্রোডাক্ট কে হাসিনা। এবং আপনার 527টি আইটেমের নাম শুনছেন ভারতের পণ্য, যার মধ্যে বিষক্রিয়া আছে। এটা সিঙ্গাপুর এবং হংকং দেশ থেকে ছাপানো হয়েছে। এর থেকে আরেকটা যোগ করেন 28টি, এই যে সরকারি আওয়ামী It's a dangerous poison, can destroy everything. Life and country or একটা নেশনকে তারা ডিস্ট্রয় করতে পারে। তাহলে ভারতীয় 528টি পণ্য আমাদের জন্য ডেঞ্জারাস। ভারতীয় পণ্য বর্জন করতে বলছি না, যারা স্বাস্থ্য সচেতন, যারা বেঁচে থাকতে চান সুস্থভাবে, তাদেরকে তো নিশ্চয়ই বিষাক্ত পণ্য খাওয়া চলবে না। সো দ্যাট আমি সবাইকে অনুরোধ করবো, এই যে বিশেষ করে সাংবাদিক যারা অনলাইন বিশেষ ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, এই সিঙ্গাপুর এবং হংকং এ যে তারা নিউজটি করছে সেটার তালিকাটা আনার চেষ্টা করেন এবং জনগণের সামনে প্রকাশ করেন, জনগণকে বাঁচতে দিন। তাদের তো বাঁচতে হবে, তাদেরকে একটু বাঁচতে দেন। সেই জন্যই আজকে দেশাত্মবোধ তো এমনি আসে না। আগের মানে আগের হাল যেদিকে, পিছনের হাল তো ওদিকে যায়। জিয়াউর রহমান সৎ ছিল বলেই তো, জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল বলেই তো, জিয়াউর রহমানের দেশাত্মবোধ ছিল বলেই তো আজকে এই দেশবাসী তাকে অনুসরণ করে। তার চেতনাকেই আমরা হয়তো লালন করি বলেই জনগণ আমাদের কথা কিছু শোনে, তা নাহলে আমাদেরকে 2 টাকার দাম দিত না, পরিষ্কার। তো সেই জন্য আজকে দেশের স্বার্থে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। যেই স্বার্থ নিয়ে যুদ্ধ হয়েছিল 71 সালে, কিসের জন্য? একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য, আর তো কিছু না। সেই গণতান্ত্রিক রাষ্ট্রটা যে আমরা এখনো হাতে মুঠে পাই নাই, এই পাওয়ার চেষ্টাটাই তো আমাদের সংগ্রামটা, তাই না? ওবায়দুল কাদের কি বলে কি খায়, আর ওই বিশেষ প্রাণী কি বলে কি খায়, এটা আছে না? ওর সাথে সামঞ্জস্যপূর্ণ, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ সে বলে মুক্তিযুদ্ধের সময় কে কোথায় ছিলেন, আর বাচ্চা দল তোমার বাপ চাচারা মুক্তিযুদ্ধের সময় কি করছে এটা একটু জাতির সামনে কও না, যদি সৎ সাহস থাকে। রাজাকার না কি ছিল বলুক না, গো আমাকেও মুখটা কেন বলতে হবে, বলুক না, সৎ সাহস থাকলে। নাই। এবং আজকে সেলিম মাইন্ড করবো বাড়ি তো গোপালগঞ্জ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় হায়েস্ট রাজাকারের জায়গা হইল গোপালগঞ্জ। আমার কথা না, আমার কথা না, কিন্তু এটা ইতিহাসের জরিপ। তার ডাকে যাওয়ার কথা ছিল না, ডাক্তার নেড়ি দেওয়ার কথা ছিল। তিনি দিতে বিলম্বই করলেন কেন, দিলেনই বা না কেন, সেটা অন্য সাবজেক্টের বিষয়ে আমি কোনো বিতর্ক বাড়াতে চাই না। তো জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকটা কারো মুখে শুনে নেই, নিজের কানে শুনছি। কানে শুনি ঢাকা থেকে 28 তারিখে ঢাকা ত্যাগ করি, তার আগ পর্যন্ত ঢাকায় ছিলাম। আমি নেতাজি সুভাষ বসু যে জাতীয়তাবাদী বোধ, চেতনা, দেশাত্মবোধ, এটা আমার দৃষ্টিতে আমি জিয়াউর রহমানকে আবিষ্কার করতে পারছি। যে কারণেই জিয়াউর রহমানের এই দল শুরু থেকে এখনো আছে। আমি কিন্তু অনেকের মতো অনেক পদ পদবি আমার জীবনে হোল্ড করি নাই, বুঝছেন তো? যে আপনারা সাবেক 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 এই এই এই, আমার কিন্তু অনেক পদ নাই সাবেক, কারণ পদ পদবির ধার ধারতাম না, কিন্তু পথের ধার ধারতাম। পথে আছে কিনা, সবাই নামাজ পড়তে যাবে, নাগে জানা ছিল তো, আমি পর্যন্ত তো সময় রাখা দরকার ছিল। তো যাই হোক, নামাজ পড়ে আসেন, আর দরকার হলে পুরো নামাজের বিরতি দেন, সবাই নামাজ পড়ে নেন। কোনটা করবেন? কারণ অধর্ম করতে চাই না, ধর্ম করতে পারি না পারি। তো সে কারণেই আমাদের যুবদলের
একটা ইতিহাস আছে। এই যুব দলের আগে একটা যুব দল হয়েছিল, সেই যুব দলের নাম হলো জাগো যুব দল। সেই জাগো যুব দলটা কোনটা? যখন কি জাতীয়তাবাদী ফ্রন্ট হলো, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতির প্রার্থী হলো কয়েকটি দল নিয়ে, এই ন্যাশনাল আওয়ামী পার্টি,